দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত উত্তেজনক পরিস্থিতিতে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কেন হঠাৎ এমন হুঙ্কার ছাড়লেন সেনাপ্রধান? প্রিয় দর্শক, দেশের মধ্যে এত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও সেনাপ্রধান কেন চুপ হয়ে আছে এবং সেনাপ্রধানেরও পদত্যাগের জন্য একের পর এক আন্দোলন হয়ে যাচ্ছে, তারপরেও সেনাপ্রধান কেন চুপ হয়ে আছে? প্রিয় দর্শক, এবার কঠিন অ্যাকশনে যাবে সেনাপ্রধান। ডক্টর ইউনূসের জন্য মহাবিপদ অপেক্ষা করতেছে, প্রত্যেক উপদেষ্টা প্রত্যেক সমন্বয়কদের জন্য মহাবিপদ অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন যে সমন্বয়ক এবং উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ সবার কত বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে। আপনারা তাই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। মূল্যবান মতামত আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন। চলেন আমরা বিস্তারিত ভিডিও এক এক করে ভিডিও থেকে দেখে আসি। নিঃসন্দেহে দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনকর পরিস্থিতিতে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। এমনকি এই বাহিনীর প্রতি বিভিন্ন মহল থেকে যে মারমুখী আচরণ, সেখানেও তারা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু তাদের এই ধৈর্য নিয়ে মানুষের মধ্যে এরই মধ্যে নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারো কারো প্রশ্ন, এটা কি সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা? আবার কেউ কেউ প্রশ্ন করছেন, সেনাবাহিনী কি ধৈর্যের বাঁধ ভাঙার অপেক্ষায় রয়েছে? সবশেষ গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যকে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে যে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হলো বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তাদের সমন্বয়ে আমরা একটি কথিত আন্দোলন দেখতে পেলাম। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আবারও সেনাবাহিনীকে আক্রমণ করার, সেনা সদস্য বা সেনা কর্মকর্তাদের প্রতি মারমুখী যে আচরণ, তাদের যে ঔদ্ধত্যপূর্ণ যে অ্যাটিটিউড আমাদের সামনে উপস্থিত হলো, তাতে এটি স্পষ্ট দেশের একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে, রীতিমতো যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। আমার মনে হয় সেনাবাহিনী এ বিষয়ে অবগত। যাই হোক, সেখানেও সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি, আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়াও মনে হতে পারে। তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। ISPR এখানে আরো বলছে যে দিন জুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। এখানে আরো বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। আবার তার কথা বলছি, কার সাহেব ওয়াকার সাহেব, সেনাবাহিনীতে দিনভর অস্থিরতা গিয়েছে গতকাল এবং পরশু। ফ্যাক্ট হলো অনেকে অনেক রকম কথা বলেছে গত 2 দিন যাবত। আমি যে ওয়াকারকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি, এতে করে মানুষ আমার উপরে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অনেকে কমেন্টসের মধ্যে আমি দেখেছি গালি দিয়েছে, অমূলক বলেছে, আজাইরা কথা বলেছে। আসলে ফ্যাক্ট কি মিলিয়ে দেখুন। যারা আমার সাথে দ্বিমত, আশা করি তারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন। এই যে গত পরশু শনিবার ওয়াকার সাহেব অথবা সেনাবাহিনী বা ISPR মাধ্যমে 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনাবাহিনীর আশেপাশের এলাকা, দ্যাট মিনস ECD, সৈনিক ক্লাব, জিয়া কলোনি, মহাখালীর মোড় অর্থাৎ সেনা কল্যাণের ভবনের মোড়, এই জায়গাগুলোতে আপনার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী। এটা কি সতর্কতামূলক ব্যবস্থা? ডক্টর ইউনূসের প্রতি থ্রেট, তিনি কি ক্ষমতা নিতে যাচ্ছেন? এই ক্ষমতা নেওয়ার আগে তিনি এই দিকগুলোকে
একটু নিরাপদ করে রেখেছেন নাকি তিনি ভয় পেয়েছেন? ঘটনা কোনটা? ফ্যাক্ট দুইটা দাঁড়াচ্ছে। এক, তিনি কি ভয় পেয়েছেন নাকি তিনি আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে রেখেছেন ক্ষমতা নেওয়ার জন্য? কথা সরাসরি বলছি, এত ইনিয়ে বিনিয়ে না বলে। আমি তো আর মঞ্জুরুল আলম পান্না না বা মাসুদ কামাল না, সুতরাং আমি নাগরিক, সোজা সাপটাভাবে বললাম। কারা একটা শ্রেণী বলেছে তিনি ক্ষমতা নেওয়ার আগাম প্রস্তুতি নিচ্ছেন। আমিও ভিডিও বানিয়েছি, ওয়াকার কি প্রস্তুত? আমি কিন্তু সেখানে দেখিয়েছি প্রস্তুতির জন্য যে 4টি জিনিস দরকার সেই জিনিস তার নেই, ওয়াকার সাহেবের নেই। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ওয়াকার ভয় পেয়েছে। এখন কথা হলো ভয়টা কেন পেল, কিভাবে পেল, সেটি আপনাদেরকে বোঝাচ্ছি। বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু হয়েছে। সেনাবাহিনী থেকে অবৈধভাবে অন্যায়ভাবে চাকরির চুক্তি যাদের হয়েছে তারা সেনাবাহিনীর জাহাঙ্গীর গেটে একটি প্রতিবাদ সমাবেশ করেছে, প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করছে। সেনাবাহিনী অবশ্য চমৎকার স্মার্ট একটি পদক্ষেপ নিয়েছে। কোনো রকম অযৌক্তিক অমূলক পদক্ষেপ না নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, এটিকে আমি প্রশংসা করি। ফ্যাক্ট হলো এই যে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সুবিধাবঞ্চিত অন্যায়ভাবে চাকরিচ্যুত 3 শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে তারা যে তাদের অধিকার চাচ্ছে, হয় চাকরি ফেরত চাচ্ছে অথবা চাকরি শেষে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি ফেরত চাচ্ছে। এটি তারা তাদের প্রতিবাদের মাধ্যমে তারা বলেছে তারা তাদের হয় চাকরি ফেরত চায়, কেউ কেউ আছে চাকরি ফেরত চায়, কেউ আছে চাকরির পরে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, আর্থিক সুবিধা পাওয়ার কথা, চিকিৎসা সুবিধা পাওয়ার কথা সেটি তারা চায়, তারা এটা প্রাপ্য। সেনাবাহিনীও সেটি আলোচনায় নিয়েছে। কথা হলো ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়ে কেন আরও আগে এই উদ্যোগ নিল না? যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা হয়েছে, এই যে আমান আজমি থেকে শুরু করে এই আপনার লেফটেন্যান্ট কর্নেল সোহাইল, তারপরে আপনার এই যে একজন বড় চুলওয়ালা আছে তার নাম ভুলে গেছি, তারা যে অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা হয়েছে তাদেরকে এদের চাকরিতে ফেরত নেওয়ার ব্যাপারে অথবা তাদের সুযোগ সুবিধা ফেরত দেওয়ার ব্যাপারে ওয়াকারুজ্জামান কেন আগে ব্যবস্থা নেয়নি? এটা ওয়াকারুজ্জামানের অপরাধ। এর মধ্যে সেনাবাহিনী যে আসলে ওয়াকারুজ্জামান যে নৈতিকভাবে দুর্বল তার একটি প্রমাণ বলি। কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে। ক্ষমতা নিচ্ছেন সেনাপ্রধান অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন রাষ্ট্রপতি। এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন লক্ষ্য করছি, তেমনি বিভিন্ন পক্ষের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা করে যাচ্ছেন। এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকট দেখা দিচ্ছে, সেই সংকট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন যে থাকবে না, এই বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বা চলছে। এবং বিভিন্ন বিশ্লেষক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে দ্রুত তাদের ক্ষমতা হারাবে এই বিষয়টি নিয়েও কিন্তু বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করে ফেলেছেন বা ব্যাখ্যাও তারা দিয়েছেন। তাহলে প্রকৃতপক্ষে কি ঘটতে চলেছে বা কি হতে পারে, এর পিছনে কি রহস্য রয়েছে? এখানে মূলত 2 পক্ষ কাজ করছে। প্রথম পক্ষ হচ্ছে সরাসরি আমি বলছি আওয়ামী লীগের একটি পক্ষ, এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে যারা এন্টি আওয়ামী লীগ বা বিপ্লবী সরকার গঠনের পক্ষে। তারা মূলত জুলাই আগস্টে যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তারা এখানে মুখ্য ভূমিকা পালন করছে। এখন প্রথম পক্ষ আসলে কি বলছে? প্রথম পক্ষ বলছে যে তাদের যে একজন সেনাপ্রধান, সেই সেনাপ্রধান প্রকৃতপক্ষে আওয়ামী লীগ শাসন আমলের এবং আওয়ামী লীগের একজন নিযুক্ত রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে রয়েছেন। তাদের যে ভাষ্য, তাদের ভাষ্য অনুযায়ী সেনাপ্রধান কোনো না কোনো ভাবে হচ্ছে যে ক্ষমতা, সেই ক্ষমতা ওনার কাছে নিয়ে নেবেন এবং উনি বাংলাদেশের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ মূলত যে উপদেষ্টা পরিষদটি রয়েছে সেই উপদেষ্টা পরিষদকে ভেঙে দেওয়া হবে, এ ধরনের একটি কথাবার্তা শোনা যাচ্ছে। এবং দ্বিতীয় পক্ষ আসলে কি বলছে? দ্বিতীয় পক্ষ বলছে বা চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার গঠিত হোক এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছেন। এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান কোনোভাবে তারা মানছে না, তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। এই যে সকল বিষয়বস্তু, এই সকল বিষয়বস্তু ঘিরেই কিন্তু এই নানান আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলে নিই, বর্তমান সেনাবাহিনীর অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বা এক পক্ষ যেভাবে বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা নেবে, এর পেছনে কিন্তু বিভিন্ন দৃশ্যমান কারণ রয়েছে। দৃশ্যমান কারণগুলোর মধ্যে লক্ষ্য করবেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সেনা তৎপরতা খুব বেড়ে গেছে। আবার অন্যদিকে লক্ষ্য করবেন যে সেনা তৎপরতা কিছু একটা কমে গেছে। এখন কোন দিকে কমছে? সেনা তৎপরতা কমছে সাধারণত যে সকল আন্দোলনগুলো হচ্ছে সেই সকল আন্দোলনগুলোতে আসলে সেনাবাহিনী কঠোর কোনো ভূমিকা পালন করছে না।
তারা যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সেই নিরাপত্তাটুকু দিচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই বিগত 7 মাস পর্যন্ত আমরা সেনাবাহিনীকে যেভাবে লক্ষ্য করেছি, সেনাবাহিনী কিন্তু বর্তমানে সেভাবে নেই। এখন এখানে অনেকেই দাবি করছেন যে সেনাবাহিনী আসলে ব্যারাকে ফিরতে শুরু করেছে বা তারা নিষ্ক্রিয় হয়ে বসে আছে। কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর তৎপরতা কিন্তু ঢাকা শহর জুড়ে আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে সেনা সদরের যে অফিসিয়াল বার্তা দেওয়ার জায়গাগুলো রয়েছে সেখানে তারা কিন্তু তাদের যে মোবাইল নাম্বারগুলো রয়েছে তারা স্থানভেদে মোবাইল নাম্বারগুলো আপডেট করে দিয়েছে এবং সেখানে বলেছে যে কোনো ধরনের অপরাধ, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য বিপদে এই সকল নাম্বারে যেন যোগাযোগ করা হয়। যদিও পূর্বে এরকম ছিল, তবে প্রত্যেকটি এলাকা ভিত্তিক কিন্তু এমন তৎপরতা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ। গ্রামীণ জনপদের মানুষ একসময় বিদ্যুৎ দেখতো ঈদের নতুন জামার মতো, আসবে আবার চলে যাবে। কয়েক ঘন্টার আলোর জন্য দিনভর অপেক্ষা। ফ্রিজ চলতো না, হাসপাতাল হতো অচল। শুধু ঘাটতিই নয়, বিদ্যুৎ খাত ছিল একসময় ষড়যন্ত্রের আতুরঘর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 1.5 দশক জুড়ে একদিকে অব্যাহত সংকট, অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি। শেখ হাসিনা তখন ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ, অথচ বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত, কখনো দাম হঠাৎ বেড়ে যেত। বিশেষজ্ঞরা বলেন, বিদ্যুৎ খাতে সেই সময়কার নীতি ছিল জাতীয় স্বার্থের নয়, বরং সুবিধাভোগী গোষ্ঠীর উপযোগী। ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ আমদানির চুক্তি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে একটি অনির্ভরযোগ্য চক্রে ফেলে দেয়। কূটনৈতিক ভাষায় একে বলা হয় বিদ্যুৎ কূটনীতি। 2025 সালে দৃশ্যপট পাল্টে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইতিহাসের অংশ। আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হন নতুন এক নেতৃত্ব, প্রফেসর ইউনূস। কোনো ঢাকঢোল ছাড়া তিনি বিদ্যুৎ খাত পুনর্গঠনে উদ্যোগ নেন। প্রথমেই বন্ধ করা হয় কুইক রেন্টাল বিদ্যুতের নবায়ন, এরপর নিজস্ব গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ। পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকিয়ে দেশীয় প্রকৌশলী ও বিনিয়োগেই এগিয়ে যায় বাংলাদেশ। আজ বাংলাদেশের নিজের চাহিদার 95% বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে। ভারতের বিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরতা যেখানে একসময় ছিল 20% মতো, এখন তা নেমে এসেছে 60 থেকে 8%। বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের 97% এলাকায়। সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একসময় ভারতীয় গ্রিড ছিল সক্রিয়, এখন সেখানে জ্বলছে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে 700 মেগাওয়াট ছাড়িয়েছে। 2025 সালের মধ্যেই তা 2000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উন্নয়ন শুধু প্রযুক্তির নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশলের অংশ। নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্যের করুণা না চাওয়া। এই সাফল্যের মাঝেও নতুন এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ লবিতে। ভারতের 3টি বড় কোম্পানি ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে। গত 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। দলটির স্বয়ং প্রধান সহ একটা বড় ধরনের সংখ্যা নেতা কর্মী অনুসারী, কেউ অপরাধী, কেউ নিরপরাধী, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। তবে সবচেয়ে বড় গন্তব্যস্থল কোথায়? এটা হচ্ছে ভারতে। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই পাট্টাপাট্টি অবস্থানটা ছিল, এই অবস্থানটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাথমিকভাবে একটু ভালোই সাপোর্ট টাপোর্ট পাইছিল, কিন্তু এখন আস্তে আস্তে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক আপনারা দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে, সেখান থেকে ভারতের জনগণ, ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন যে এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা, আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে। এখন যারা ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্বাভাবিকভাবে তারা মনে করতেছে, ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন? ঠিক আছে, শেখ হাসিনার জায়গা দেওয়া যাইতে পারে, 2-4-10 জনটা পারে, কিন্তু গণহারে আওয়ামী লীগ যেভাবে ভারতে প্রবেশ করছে আমরা আর দিব না। তো কি হচ্ছে? বিশেষ অভিযান। অলরেডি 3 জন গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার। খুবই করুণ পরিণতি হবে, এটা মনে রাখেন গ্রেপ্তার হলে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে আপনার এদের যে লোকাল পুলিশ আছে এবং স্পেশাল ফোর্স আছে তারা অভিযান চালাচ্ছেন। আর সেই অভিযানে অলরেডি গতকালকে 3 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে, যাদের প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল, পদপদবী ছিল। এখন এদেরকে বাংলাদেশে ফেরত পাঠালে কি অবস্থা হবে বুঝতে পারছেন। গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করেছেন। তারা হচ্ছেন মজনু গাজী। হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করতো, ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে। কি উদ্দেশ্যে মোবাইল চেক করতো ছাত্রদল, ছাত্রলীগ? দেশে শিবির করে কিনা? দেখেন, যাদের মোবাইল চেক করতো ছাত্রলীগ হলে বা বিভিন্ন জায়গায়,
সাধারণত বিএনপি সম্পৃক্ততা বা ছাত্রদল সম্পৃক্ততা প্রমাণের জন্য মোবাইল চেক করার মতো ঘটনা ঘটতো না। মোবাইল চেকিং এর ঘটনা ঘটতো শিবির প্রমাণ করার জন্য, আমরা জানি। এমনকি এই সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী হিরো শিক্ষার্থীর যে মোবাইল চেক করা হয়েছে ডিবি কার্যালয়ে, কেন? তিনি শিবির কিনা সেটা প্রমাণ করার জন্য। আসলে সবার টার্গেট এখন শিবির। শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে, শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করা হচ্ছে, শিবিরের উপর ভয়ানক দায় চাপানোর খেলা চলছে। দর্শক, একটা ঘটনা নিয়ে তোলপাড়, যেহেতু এখানে শিবির ওইভাবে এখন রেলেভেন্স পায়নি, কিন্তু হবে, অনিবার্যভাবে হবে, এগুলো সব বুঝি আমরা। একটা খবর সোশ্যাল মিডিয়া মোটামুটি ভাইরাল, উলঙ্গ করে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। এবং ছাত্রদল যে কাজটা করেছে, শিক্ষার্থীকে পিটিয়েছে উলঙ্গ করে, তার মোবাইল চেক করেছে। এই কাজটা কে করতো? ছাত্রলীগ করতো। সেম কাজ ছাত্রদল করছে। এবং মোবাইল চেক করে কি খোঁজার চেষ্টা করেছে আপনি কি মনে করেন? ওই ছেলে ছাত্রলীগ করে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছে? না, আপনি খুঁজেন ওই ছেলে শিবির করে কিনা সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। মানে ছাত্রদল এরকম একটা হাইপ তৈরি করছে, ভাইব তৈরি করছে যে শিবির আজিব একটা নিষিদ্ধ সংগঠন, শিবির করে কিনা এটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং এরা মানে দেখানোর চেষ্টা করছে যে শিবির মানে নিষিদ্ধ কিছু। শিক্ষার্থীদের একটা বার্তা দিচ্ছে যে শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থী যারা, যদি শিবির এগুলো ভয় পায় না, আওয়ামী লীগ হাসিনাকেই ভয় পায় না, তারা এখন ছাত্রলীগের ছাত্রদলের বা নিউজ ছাত্রলীগ, এই ছাত্রদল হচ্ছে নিউজ ছাত্রলীগ, এদের মোবাইল চেকিং শিবির ভয় পাবে কেন? কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা শিবিরকে পছন্দ করে, হয়তো শিবিরের সাথে মিশে, শিবির কোনো একটা গিফট নিয়েছে বা শিবিরের সাথে সম্পর্ক রাখে, শিবিরের কাছ থেকে কোনো একটা হেল্প নিয়েছে, মানে এই জায়গাটা যাতে সাধারণ শিক্ষার্থীদের ভয়ের মধ্যে থাকে, এরকম একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে ছাত্রদল, এভাবে মোবাইল চেক করবে এই ধরনের ঘটনা ঘটিয়ে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন সহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। 18 মে সোমবার দুপুর ও রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেসবুক নিজ আইডিতে একটি স্ট্যাটাসে একটি ভিডিও পোস্ট করে। দর্শক, খুবই ইন্টারেস্টিং একটি মামলা। সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা বাতিলের রায় নিয়ে লিভ টু আপিলের শুনানি 15 জুলাই। এটা হলো বার্ডস মাউন্টেড বিদ্যুৎ প্রকল্পের হলো মামলা। দেখেন, এগুলি হচ্ছে 111 সরকারের সময়। 111 সরকারের সময় শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুই নেত্রীর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয় বা মামলা করা হয়। এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক। এখন 2008 সালের নির্বাচনে জয়ী হবার পর শেখ হাসিনা তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো কসমেন্ট করে, মানে বাতিল করে দেয়, আর সবগুলো বহাল রাখে ওই বেগম খালেদা জিয়ার। ওই যে জিয়া অরফানেজ, জিয়া চ্যারিটেবল, এইসব মামলা, যে এইসব মামলায় রীতিমতো দণ্ড দেয়া হয়। তো তখন যখন এই প্রশ্নগুলো ওঠে তখন বলে যে না, আমরা তো আদালতের উপর কোনো আমাদের হাত নেই, এটা হলো আমরা মামলাও করিনি, এটা হচ্ছে ওই 111 সরকারের সময় মামলা করা, সেই মামলায় রায় হয়েছে, মানে ওনারা কিছু মামলা টামলা করেনি। তো এখন কেমন লাগে? এখন কেমন লাগে? সেই 111 সরকারের সময় দায়ের করা মামলাগুলো এখন যে কসমেন্ট করে বাতিল করছিল সেগুলি এখন পুনর্বহাল করা হচ্ছে। ইট মারলে পাটকেলটা খাইতে হয়, এখন এই পাটকেল খাইতে হচ্ছে শেখ হাসিনাকে। হ্যাঁ, রাজনৈতিক হিংসা যে কত খারাপ, একটা হিংসা প্রতিহিংসার জন্ম দেয়, এটা বোঝা উচিত ছিল। এখন ধকল পোহাইতে হবে। এমনিতেই আছে গণহত্যার মামলা, তার মধ্যে ওই দুর্নীতির মামলা। ওই বলতে না কি এতিমের টাকা মেরে খায়, কত মানে কথা শেখ হাসিনা 15 বছরে, হ্যাঁ, খালেদা জিয়ার উদ্দেশ্যে এতিমের টাকা মেরে খায়। এখন এরা বলবে যে বিদ্যুতের টাকা মেরে খায়, প্রকল্পের টাকা মেরে খায়, চোর, দুর্নীতিবাজ, এই সমস্ত বলবে না? বিএনপি মুখ বন্ধ রাখবে? শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা বাতিল করে 1 যুগেরও বেশি সময় আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে 5452 দিন বিলম্ব মার্জন আছে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। অর্থাৎ এই বিশাল সময়টাই যে হাইকোর্ট যে বাতিল করছিল, এখন ওই বিলম্ব মার্জনা করে এখন লিভ টু আপিল চেয়েছে, মানে ওইটার ব্যাপারে আবার দুর্নীতি দমন ওই কেসটা আবার পুনরায় সামনে নিয়ে আসতে চায়। দুদকের এই আবেদনের উপর শুনানির জন্য আগামী 15 জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই তারিখ ধার্য করেন। আইনজীবী তথ্য অনুসারে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে 2007 সালের 2 সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন।
চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের 13ই এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। আমার বাচ্চা আছে না, এটা কেমন কথা? এসব করবা না, খবর ঠিক আছে? সুন্দরভাবে ব্যবহার করবে, সুন্দরভাবে কাজ করবে। তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্মের আছে, যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো, তাদের কথা শুনতে হবে। এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিচ্ছে। আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি জানি না, এর আগে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা গ্রুপ এর আগে যায়, যাওয়ার পরে তারা বুঝে এসে তাদের কথা কেউ শোনে না। এই গ্রুপটা এরকম যাবে, যাওয়ার পরে তারা ফেরত আসবে, তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না। এটা কেন যাবে না আমি বলি, কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে। ভাঙলে মানে ডিভাইড এন্ড রুল বলে একটা কথা আছে, ঠিক আছে? আমি একটা কথা বলবো, এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, আমরা সবাই একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে আমরা অমুক তমুক এই সেই কিছু নেই, ঠিক আছে? তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে, এই 8 জন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে, সিদ্ধান্ত ওদের ক্ষমতা আছে, সিদ্ধান্ত কে দিবে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দিবে। এই 8 জন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে, এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবে, তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে, ঠিক আছে? কথা শোনার আগে চিৎকার করে আজেবাজে কথাবার্তা বলা যাবে, বুঝতে পারছো? আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি, সমাধান না করার জন্য এখানে আসি। এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে, সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। তো একটা কথা বলি, আমি এখানে কথা বলতেছি, আমার ভাইদের যদি একটা টিটকারি দিয়ে যাও, তোমার কি কথা বলার মানসিকতা আছে? আগে বলো, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি আমার শোনার কথা উচিত? আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের? তোমাদের। আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আমার। সো এমন কোনো কাজ করে না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয়। এখন পর্যন্ত যেদিন থেকে বলো, এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয়। কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিচ্ছে? তোমরা অনেক আজবাজে কথাবার্তা বলছো না, তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। দয়া করে ভাইয়া, তোমরা আমার ছোট ভাই, আমরা একসাথে চাকরি করছি, এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয়, পারস্পরিক সম্মান হানি হয়। এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। অনিবার্যের উপরে ক্ষিপ্ত, অনিবক্তব্যের উপরে ক্ষিপ্ত, অনিমানকারী মজ্জের উপরে ক্ষিপ্ত। তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকে তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবো না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস, বলে যে আলেমদের কোন সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনই শেষ হয়ে যেত। তসলিমা নাসরিনের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী, ধর্মকে কটুক্তিকারী, ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান। কত বড় দুঃসাহস দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্ভধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয়। আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই, বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয়, সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি। কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, আদর্শ সভ্যতার চরম ধিকৃতকারী একজন ব্যক্তি, আপনি এই আদর্শের বিরুদ্ধাচরণকারী একজন ব্যক্তি। বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন। আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত। ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে, তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন, আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে।
আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে দেশ থেকে চলে যেতে হয়েছে, তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম, সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন। কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোনো ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুসে ওঠে নাই, কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন, ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না। বিএনপি জনমানুষের দল, কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের নিউজটা এই পর্যন্তই। আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।